আর একটা কথা বলবি তুই ওগুলো তোকে দিয়ে পরিষ্কার করাবো। সো রিমেম্বার দ্যাট অ্যান্ড শাট আপ। সৌহার্দ্যের ঝাঝালো কণ্ঠে চুপসে যায় রিসা। ক্রোধান্বিত চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে, মনে মনে বিড়বিড়ায়, শেমলেস। সোজা হয়ে দাঁড়া প্রিয়, এভাবে নড়াচড়া করছিস কেন? দেখছিস না কাজ করছে? দেখ তো বোরকাটের কি অবস্থা করেছিস। আমাকে বলিসনি কেন তোর বমি পাচ্ছে? রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। ফুটপাতে উঁচু জায়গাটায় তাকে দাঁড় করিয়ে নিচে হাঁটু গেড়ে বসে আছে সৌহার্দ্য। এক হাতে পানি ঢালছে আর অন্য হাতে বোরকা পরিষ্কার করছে। তার নিজেরই কেমন ঘিন ঘিন লাগছে বমি দেখে, কিন্তু সৌহার্দ্য কি যত্ন সহকারে সেগুলো পরিষ্কার করছে ভাবতে নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করে প্রিয়ন্তীর। সরি সৌহার্দ্য ভাইয়া, আমি বুঝতে পারিনি এমনটা হবে। বোতলটা আমার হাতে দিন, আমি পরিষ্কার করে নিয়েছি। প্রিয়ন্তীর মিনমিনে বলা কথায় মাথা তুলে তাকায় সৌহার্দ্য। প্রিয়ন্তীর নেকাবে ঢাকা মুখটায় সরু চোখ জোড়া জলজল করছে। সেই চোখ জোড়ায় সৌহার্দ্য থমকায়, নিজেকে ধাতস্থ করে আকাশের পানে মুখ তুলে বলে, চাঁদ, তোমার তারাটা কি আজ আমার প্রিয় চোখে জমেছে? বড় শপিং মলের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে আসে রিসা। তার পিছু পিছু নামে প্রিয়ন্তী। রাতের ব্যস্ত শহর কখনো দেখেনি সে, ফলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখতে থাকে মুগ্ধ নয়নে। বৃষা, প্রিয়কে নিয়ে 3rd ফ্লোরে যা, ওখানে সবাই আছে, আমি গাড়ি পার্ক করে আসছি। বলেই সৌহার্দ্য গাড়ি নিয়ে চলে যায়। রিসা ক্রূর হাসে, সে তো এটাই চেয়েছিল। মেয়েটি তাকে বড্ড জ্বালাচ্ছে। সকল কিছুর শোধ আজকেই তুলবে সে। এই শোন, তুই এখানে দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছ রিসা আপু? আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি তো এখানের কিছুই চিনি না, যদি হারিয়ে যাই। প্রিয়ন্তী নরম ও ভীত সুরে কথাটা বললেও বিরক্তিতে পিছু ফিরে রিসা। ফোন উঁচু করে দেখায় কল এসেছে। প্রিয়ন্তী চুপসে যায়, এক কোণে গিয়ে দাঁড়ায় কাচুমাচু হয়ে। সে জানে রিসাকে বলে কোনো লাভ হবে না, সে যা বলেছে তাকে এখন তাই শুনতে হবে। মিনিট 10 কেটে গিয়েছে রিসার চলে যাওয়ার। 10 মিনিট পার হওয়ার পরও রিসা না আসায় ভয়েরা দানা বাঁধে প্রিয়ন্তীর মনে। যেই চোখে এতক্ষণ মুগ্ধতা ভরেছিল সেই চোখে ভর করে ভীতি। আশেপাশে চোখ বুলায় সন্দিহান দৃষ্টিতে। এখানে কাউকে চেনে না সে, কোথায় আছে সেটাও বলতে পারছে না। সৌহার্দ্য ভাই বলেছে 3rd ফ্লোরে যেতে, কিন্তু কোন ভবনের 3rd ফ্লোর সেটা বলেনি। তার ভাবনার মাঝেই দুটো কুকুর এসে দাঁড়ায় তার সামনে। জিহবা বের করে হাঁপাচ্ছে শুধু, কি ভয়ঙ্কর দেখতে। প্রিয়ন্তী ভয় পায়। তার মায়ের মতো তারও কুকুর দেখলে ভীতি কাজ করে। নিজেকে ধাতস্থ করে এক কদম পিছু হাঁটে সে। কুকুরগুলো তার সাথে এক কদম এগিয়ে আসে। প্রিয়ন্তী অস্থির হয়ে পড়ে। কুকুরগুলো যদি তাকে কামড়ে দেয়, কেউ কি সাহায্য করবে তাকে, নাকি এখান থেকে দৌড়ে পালাবে সে? ভাবনার মাঝে পিছু ফিরতেই ধাক্কা লাগে বলিষ্ঠ দেহের কালো রঙা শর্ট পরিহিত ব্যক্তির সাথে। সে তার বুক বরাবর হয়, যার ফলে ধাক্কা লাগায় মাকে ব্যথা পায় প্রচুর। সহসাই নেকাব তুলে নাক ঘষতে থাকে প্রিয়ন্তী। কিছু একটা মনে পড়তেই তড়িঘড়ি চোখ তোলে উপরের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হয় সায়ানের সাথে, যে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল তারই দিকে। কি ম্যাডাম, প্রেম করছি ভাবতে বলেছিলাম বলে ডিরেক্ট বুকে এসে পড়বেন? আমার লজ্জা টজ্জা করে না বুঝি? বলেই সামনের দিকে কিছুটা ঝুঁকে পুনরায় বলে, নারীর স্পর্শবিহীন 25 বছর বয়সী শুদ্ধ পুরুষটাকে অপবিত্র করলেন। এখন সেই অপবিত্র পুরুষটা যে বারবার ছুঁয়ে দিবে আপনাকে, নিজের সাথে আপনাকেও অপবিত্র করবে, তখন নিজেকে সামলাতে পারবেন তো ম্যাডাম? বলেই চোখ টিপে সোজা হয়ে দাঁড়ায় সায়ান। সায়ানের কথায় প্রিয়ন্তী নিজেকে গুটিয়ে নেয়, মনে মনে বিড়বিড়ায়। ঠোঁট কাটালো। সায়ান মিটিমিটি হাসছে। মেয়েটিকে দেখলেই তার হাসি পায়। প্রিয়ন্তীর আপাদমস্তক চোখ বুলায় একবার, জীবন্ত পুতুলের মতো লাগছে তাকে। এরপর মাথা চুলকে নিজেও মনে মনে বিড়বিড়ায়। বাচ্চা পালার বয়সে বাচ্চা বউ পালতে হবে এখন? ভাইয়া আপনি কি মিহিয়াপুর বরের সাথে এসেছেন? আমি হারিয়ে গিয়েছি, আমাকে নিয়ে যাবেন তাদের কাছে। আমতা আমতা করে বলে প্রিয়ন্তী। সে সায়ানকে ঠিকমতো চিনে না। তাদের দুবার আলাপে সায়ান শুধু একাই বকবক করে গিয়েছিল। জি, আমি ভাইয়ার সাথেই এসেছি, কিন্তু আপনি এখানে কি করছেন ম্যাডাম? কারো সাথে পালিয়ে টালিয়ে যাওয়ার মতলবে নয় তো? বলেই ভ্রু উঁচু করে দোলাতে থাকে। প্রিয়ন্তী মুখ কুঁচকে ফেলে। কি সব বলছে তাকে? সে কি এমন মেয়ে নাকি? আসলে ভাইয়া রিসা আপু আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছেন। মাথা নিচু করে জবাব দেয় প্রিয়ন্তী।
তাহলে পালাচ্ছিলেন কোথায় ম্যাডাম? বলেই পুনরায় মাথা ঝুঁকিয়ে এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে। সহসাই প্রিয়ন্তীর খেয়ালে আসে কুকুরগুলোর কথা। তড়িঘড়ি মাথা উঠিয়ে ঘাড় কাত করতেই পেছনে দেখতে পায় কুকুরগুলোকে। তাদের আক্রমণাত্মক দৃষ্টিতে ছলকে ওঠে প্রিয়ন্তীর হৃদয়। আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে লুকায় সায়ানের পেছনে। প্রিয়ন্তীর কাজে সায়ান অট্টহাসিতে ফেটে পড়ে। ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে কুকুরদের সামনে। তাদের আদর করতে করতে বলে, এতদিন বিড়াল পালতাম আদর করার জন্য, এবার থেকে কুকুর পালবো আদর খাওয়ার জন্য। বউয়ের আদর। বড় শপিং মলের 3 তালা জুড়ে শুধু ব্রাইডাল কালেকশন, শাড়ি, লেহেঙ্গা, গয়না আর সব ধরনের পাকিস্তানি কালেকশন এখানেই রয়েছে। নতুন বউয়ের শাড়ি, লেহেঙ্গা কেনা শেষে বাড়ির সকল সদস্য এখন নিজেদের জন্য কেনাকাটা করছে। প্রিয়ন্তী সোফার এক কোণে বসে আছে কাচুমাচু হয়ে। সায়ান ঠিক তার সামনের সোফায় বসে ফোন টিপছে নাকি তাকে দেখছে বুঝতে পারছে না সে। এখানে আসার পর এখনও তাদের কেউ খেয়াল করেনি, সকলে কেনাকাটায় মগ্ন। তখনই ফোনে কথা বলতে বলতে দোকানে প্রবেশ করে সৌহার্দ্য। এদিক সেদিক না তাকিয়ে সোজা গিয়ে বসে প্রিয়ন্তীর সামনে রাখা কাঠের টি টেবিলের উপর, যার দরুন তার অবয়ে প্রিয়ন্তীর মুখসহ পুরো শরীর ঢাকা পড়েছে। কান থেকে ফোন নামিয়ে হাতে রাখা প্যাকেটটি প্রিয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে প্রিয়? বমি পাচ্ছে এখনো? বমি করবি? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। এতক্ষণ তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু এখন তার দ্বিগুণ অস্বস্তি হচ্ছে। সৌহার্দ্য তার সামনে বসায় দুজনের মাঝে দূরত্ব খুবই কম। সে এদিক সেদিক তাকায়, সামনেই দুটো খালি চেয়ার নজরে আসে। সে কি উঠে চলে যাবে সেখানে? তার ভাবনার মাঝে সোফার 2 হাতলে হাত রেখে সামনে ঝুঁকে পড়ে সৌহার্দ্য। প্রিয়ন্তী ভরকায়, মাথাটা পিছিয়ে নেয় কিছুটা। নেকাব উঠিয়ে রেখেছিস কেন? দেখছিস কতগুলো চোখ তোকে গিলে খাচ্ছে। প্রিয়ন্তী আশেপাশে তাকায়, দেখতে পায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5-6 জন ছেলে তাকে খুঁটে খুঁটে দেখছে। প্রিয়ন্তীর ভাবনার মাঝে সহসা টান দিয়ে প্রিয়ন্তীর নেকাবটা নামিয়ে দেয় সৌহার্দ্য। রাগ দমন করে শীতল কণ্ঠে বলে, ফোন কলের জন্য আসতে দেরি হয়েছে, আবার তোর জন্য আচার আনতে গিয়েছিলাম। তুই এতক্ষণ এইভাবে বসেছিলি বাবুনি? প্রিয়ন্তী চমকায়। কি বলল তাকে বাবুনি? বিস্ময়ে চোখ তুলতেই সৌহার্দ্য উঠে দাঁড়ায়। 2 হাত প্যান্টের পকেটে গুজে বলে, মিহা বাবার তোর জন্য এনেছে এগুলো, ওকে গিয়ে দিয়ে আয়। আর ওখানে একটা সিক্রেট রুম আছে, ওখানে গিয়ে বসে থাকবে। সবে 3 পিস সেক্টরে গেলে তোকে ডেকে নেব। এর আগে বাইরে আসবি তো চড় খাবি। প্রিয়ন্তী যেতেই প্রিয়ন্তীর বসা সোফায় পা তুলে বসে সৌহার্দ্য। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটি সিগারেট মুখে পুরে নেয়। সেটাকে না জ্বালিয়ে ঠোঁট দিয়ে এদিক ওদিক নাড়তে থাকে। আঙুলের ফাঁকে নিয়ে ঠোঁট গোল করে অদৃশ্য ধোঁয়া ছাড়তে থাকে। মুখে কাঠিন্য ভাব ফুটে উঠতেই চোখ জোড়া বন্ধ করে নেয় তড়াক করে। মিস্টার শাহান ফারাজি, রাইট? আপনি যার দিকে নজর দিচ্ছেন জানেন সে কে? এই সিগারেটটার মতোই নেশার দ্রব্য, যাকে আমি প্রতিদিন যত্ন করি, আগলে রাখি, ছুঁয়ে দেখি, কিন্তু জ্বালিয়ে দিই না। কেন জানেন? বিকজ শি ইজ মাই প্রপার্টি, মাই অ্যালকোহল অ্যান্ড মাই বাবুনি পাখি। বলেই রক্তিম চোখ জোড়া মেলে তাকায় সায়ান। দেন আই উইল মেক হার মাইন। শীতল কণ্ঠে জবাব দেয় সায়ান, কিন্তু তার চোখে যেন আগুনে ফুলকি। সেই ফুলকি কিসের ইঙ্গিত দিচ্ছে? কোনো কিছু পাওয়ার নাকি ছিনিয়ে নেয়ার বুঝতে পারল না সৌহার্দ্য। অন্ধকারাচ্ছন্ন রুমে ফুল স্পিডে এসি চালিয়ে রকিং চেয়ারে বসে আছে সায়ান। মাথার ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে তার। মাঘ মাসের মৃদু শীত এবং এসির ঠান্ডা বাতাস কিছুতেই যেন তার মাথাটা ঠান্ডা করতে পারছে না। রকিং চেয়ারটা ঝুমঝুম শব্দ তুলে ঢুলছে। পুরো রুম জুড়ে সেই শব্দ মুহূর্তেই ছড়িয়ে পড়ছে। সায়ান থামে, সাথে শব্দটাও। পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে, যেখানে চেয়ারের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখা আছে একটি কোল বালিশ। সায়ান হাসে, পায়ের উপর হাত তুলে পুনরায় ঢুলতে থাকে। হাত উঁচিয়ে হাতে থাকা অ্যান্টিকের দুলটি দেখে আবেশিত নয়নে, যার শব্দে রুমটি পুনরায় ঝুমঝুম শব্দে মুখরিত হয়ে উঠেছে। মিস্টার সৌহার্দ্য মুনাফ চৌধুরী, রাইট? জানেন আমার হাতে রাখা দুলটি কার? প্রিয়র। ও সরি, প্রিয় নয়, পুতুলি। একদম পুতুলের মতো দেখতে না? সায়ান থামে, কোলবালিশটার দিকে ঝুঁকে বলে, এগেইন সরি, আপনার তো প্রাণই নেই, উত্তর দিবেন কি করে? আচ্ছা আমি বলছি শুনুন, যেদিন প্রথমবার আপনাদের বাড়ি গিয়েছিলাম সেদিনই প্রথম পুতুলিকে দেখেছি। মুখটা উপরের দিকে তুলে কি যেন ভাবছিল। ভেবেছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টের লোক হবে হয়তো, সেই হিসেবে এগিয়ে গিয়ে কিছু কথা শুনিয়ে দেই। কিন্তু যখনই মুখটা আমার দিকে ফেরালো, কালো রঙের ওড়নায় অর্ধঢাকা মুখশ্রীটা দেখে থমকে যায়। মনে হচ্ছিল হার্টবিট মিস হচ্ছে। জানেন, তখনই সকলের কাছে শুদ্ধ পুরুষ নামক খ্যাত ব্যক্তিটির অশুদ্ধ হতে ইচ্ছে করল। কলঙ্ক মাখতে চাইল পুরো শরীর ও মন জুড়ে। সায়ান ক্ষীণ শব্দে হাসে, সোজা হয়ে বসে দুলটার দিকে তাকায়।
দুলটায় একটা গভীর চুমু খেয়ে সেটাই দৃষ্টি নিবদ্ধ করে পুনরায় বলতে শুরু করে। এটাকে আমি সবসময় আমার বুক পকেটে রাখি। কেন জানেন? কারণের মালিককে যে বুকে রাখার স্বপ্ন বুনি, এটাকে সবসময় হাতে রাখি। কেন জানেন? কারণের মালিকের হাতে হাত রাখার ইচ্ছে পুষি প্রতিনিয়ত। কিন্তু আপনি কেন ঝামেলা পাকাচ্ছেন বলুন তো? কেন আমার মতো শান্ত মানুষটাকে রাগিয়ে দিচ্ছে? ভেরি ব্যাড। সায়ান উঠে দাঁড়ায়। ক্রমশই তার চোয়াল শক্ত হয়ে আসছে। দুলটাকে পকেটে পুরে ধীর পায়ে হেঁটে গিয়ে বালিশটাকে তুলে সর্বশক্তি দিয়ে সেটাকে ব্যালকনি দিয়ে বাহিরে ছুঁড়ে মারে। পকেট হাতড়ে লাইটার বের করে, টিকটিক শব্দ করে সেটাকে জ্বালায় আর নেভায়। কিছু একটা মনে আসতেই আগুন ছুঁড়ে মারে বালিশটির উপরে। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তেই বালিশটিকে পুড়িয়ে ফেলে। সায়ান ক্রূর হাসে, আগুনে ফুলকিতে চোখ রেখে বলে, মিস্টার সৌহার্দ্য মুনাফ চৌধুরী, আমার পুতুলির দিকে হাত বাড়ালে এভাবেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, এভাবেই মিশে যাবেন মাটিতে। মাইন্ড ইট। সকাল 7:55। প্রিয়ন্তী রান্নাঘর থেকে উকি দিয়ে বারবার দেয়াল ঘড়িটি দেখছে। নাস্তা বানানো প্রায় শেষ তার। সকলকে নাস্তা খাইয়ে দিতে পারলে আপাতত ছুটি। 9টার দিকে একবার বেরোতে হবে তাকে। টেস্ট পেপার কিনতে হবে। প্রান্ত ভাই হয়তো ভুলে গিয়েছে, নয়তো সেই কিনে নিয়ে আসত। আজ পর্যন্ত তার সকল বই, খাতা, গাইড সবই তো প্রান্ত ভাই এনে দিয়েছে। কখনো তাকে মুখ ফুটে বলাও লাগেনি। সে কিভাবে যেন জেনে যেত তার কখন কি লাগবে। প্রিয়ন্তীর ভাবনার মাঝে একে একে নেমে আসে বাড়ির সকল সদস্য। প্রিয়ন্তী ব্যস্ত হয়ে পড়ে, নাস্তার প্লেট হাতে ছুটে টেবিলের দিকে। সবার শেষে নেমে আসে রিসা। প্রিয়ন্তীকে দেখেই মুখ কুঁচকায়। তার প্ল্যান এবারও ফেল হয়েছে। মেয়েটাকে কিছুতেই বাড়ি থেকে বের করতে পারছে না। রাগে গজগজ করতে করতে গিয়ে বসে প্রান্তের মুখোমুখি। সেখান থেকেই উকি দেয় দোতলায়। আজও সৌহার্দ্য ভাই তাদের সাথে খেতে আসেনি। তাদের সাথে খেতে বসলে কি এমন হয়? প্রিয়ন্তী সকলকে খাবার বেড়ে দিচ্ছিল। তার মাঝেই দোতলা থেকে ডাক আসে সৌহার্দ্যের। সেই ডাকে উপস্থিত সকলে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। প্রিয়, আমার রুমে 1 কাপ কফি দিয়ে যা। বলেই রুমের দিকে পা বাড়ায় সৌহার্দ্য। তোমার ছেলেটাকে এমন অসামাজিক কিভাবে বানালে শানু? কারো সাথে তেমন কথা বলে না, বাড়ির কারো সাথে খেতে পর্যন্ত বসে না। প্রিয় কি এই বাড়ির কাজের লোক? তোমাদেরকে রেধে বেড়ে খাওয়াবে, আবার তোমার ছেলের ফাইফরমাস খাটবে? নওশেদ চৌধুরীর কথায় মুখ বাঁকান শাহানা চৌধুরী। প্রিয়ন্তীর দিকে তাকান আগুন চোখে। এই মেয়েটি আসার পর থেকেই তার ছেলের এই অবস্থা। তবুও মুখে মেকি হাসি নিয়ে বলেন, ও কি আমার একার ছেলে? তোমার ছেলে নয়? তার এই মেয়ে কি এমন কাজ করে বাড়িতে? সব কাজ তো বাড়ির কাজের লোকেরাই করে, ও তো শুধু একটু সাহায্য করে। ও কাজ না করলে তুমি যে ওকে খেতে দাও না, সে খবর আমার কানে এসেছে। শাহানা চৌধুরী ভরকায়। নওশেদ চৌধুরীর শান্ত কথাটায় শীতের মধ্যেও ঘামতে শুরু করেন তিনি। সন্ধিহান চোখে আশেপাশে তাকাতেই চোখাচোখি হয় উপস্থিত সকলের সাথে। সকলের দৃষ্টি তারই ওপর নিবদ্ধ, শুধুমাত্র রিসা ছাড়া। শাহানা চৌধুরী তটস্থ হন। সহসাই নরম দৃষ্টিতে তাকান প্রিয়ন্তীর দিকে। কণ্ঠে কোমলতা মিশিয়ে ধীর কণ্ঠে বলে, প্রিয়ন্তী মা, যা তো, তোর সৌহার্দ্য ভাইনা ডাকছে, ওকে গিয়ে কফিটা দিয়ে আয় মা, এসে নাস্তাটা করে নিস। শাহানা চৌধুরীর কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে চলে যায়। প্রিয়ন্তী যেতেই সকলের অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলে শাহানা চৌধুরী। এখন সকলকে ভুল বুঝিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে খুব সহজেই ভেবেই ঠোঁটের কোণে এক অদৃশ্য হাসি ফুটে ওঠে তার। প্রিয়ন্তী কফি হাতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্যের রুমের সামনে। এক হাতে কফি ধরে অন্য হাতে আলতো করে মাথায় দেয়া ওড়নাটা টেনে নেয়। ভেতরে যাবে কি যাবে না বুঝতে পারছে না। এই একজন মানুষের সামনে আসলে তার হাত পা শিরশির করে। আগে এমনটা হতো না তার। একটা ঘটনার পর থেকে সে সৌহার্দ্য ভাইকে প্রচুর ভয় পায়। তাকে দেখলেই কাঁপুনি উঠে সর্বাঙ্গে। তুই কি ভেতরে আসবি নাকি কোলে করে নিয়ে আসবো? সৌহার্দ্যের কথায় ভাবনায় ছেদ পড়ে প্রিয়ন্তীর। চোখ তুলে তাকাতেই দেখতে পায় দরজা বন্ধ। প্রিয়ন্তী চমকায়। সৌহার্দ্য ভাই বন্ধ দরজায় তার উপস্থিতি টের পেল কিভাবে? সে তো কোনো কথাই বলেনি, এমনকি কোনো শব্দও করেনি। দরজার ওপাশ থেকে কি এপাশের সব দেখা যায়? প্রিয়ন্তীর ভাবনার মাঝে প্রিয় বলে ডাক আসতেই তড়িঘড়ি করে রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। পুরো রুম জুড়ে ছড়িয়ে থাকা ফুলের সুবাস তার নাকে বাড়ি খায়। সে চোখ বুলিয়ে দেখতে থাকে চরপাশ। কি সুন্দর রুমটা, একদম পরিপাটি। রুমের প্রতিটি ফুলদানি হরেক রকমের শীতকালীন ফুলে সজ্জিত।
এই ঘরটাতে সে তেমন একটা আসে না। বাড়ির সকল রুম সে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারলেও এই রুমটা করতে পারে না। এই রুমে সকলের প্রবেশ নিষেধ। পুনরায় চোখ তুলে আশেপাশে দেখতে গেলে চোখ যায় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলোর ওপর। নবম দশম শ্রেণীর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত বই। প্রিয়ন্তী ভ্রু কোচকায়। সৌহার্দ্য ভাই তো মানবিক শাখার ছাত্র, তাহলে তার রুমে বিজ্ঞান শাখার বই কি করছে? কি পছন্দ হয়েছে? থাকতে পারবি এখানে? বলি প্রিয়ন্তীর হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক বসায় সৌহার্দ্য। প্রিয়ন্তী মাথা নুইয়ে ফেলে। ধরা পড়ায় কিছুটা লজ্জা পায়। সৌহার্দ্য ভাই কি তাকে হ্যাংলা ভাবছে? কোনোভাবে কি ধরে নিয়েছে রুমটা তার পছন্দ হয়েছে এবং সে এখানে থাকতে চায়? প্রিয়ন্তী মাথা তুলে আর চোখে তাকাতেই চোখাচোখি হয় সৌহার্দ্যের সাথে, যে তার দিকেই চোখ রেখে একের পর এক চুমুক বসাচ্ছে কফির কাপে। প্রিয়ন্তী আড়ষ্ট হয়। মনে হচ্ছে চুমুকগুলো যেন কাপে নয়, তার গায়েই বসছে। 9টা বাজতেই গায়ে বোরকা জড়িয়ে বের হয় প্রিয়ন্তী। উদ্দেশ্য বইয়ের দোকান। হাত মেলে দেখে হাতের মধ্যে 100 টাকার নোট 5টা আর কিছু খুচরো টাকা রয়েছে। এগুলো তার মামারা দিয়েছিল টিফিন খাওয়ার জন্য, কিন্তু সে এগুলো খরচ না করে জমিয়ে রেখেছিল। ভাগ্যিস এগুলো ছিল, নয়তো গাইড কিন্তু কিভাবে? কিন্তু এই টাকায় সবগুলো গাইড পাবে কিনা জানে না। যদি সবগুলো না পায় তাহলে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই কিনবে বলে মনস্থির করে হাঁটা ধস প্রিয়ন্তী। রিকশা নিয়ে অযথা টাকা নষ্ট করতে চাইছে না আপাতত। কি ম্যাডাম, রিকশারা কি আজ হরতাল ডেকেছে নাকি? 3টা পত্রিকা পড়ে বের হয়েছি, কই এমন কিছু তো দেখলাম না। সায়ানের ডাকে প্রিয়ন্তী থামে। ঘাড় কাত করতেই গাড়ির ভেতর বসে থাকা সায়ানকে দেখতে পায়। লোকটি কি তার সাথে মশকরা করছে? আর এই লোক এখানে এলো কোত্থেকে? তাকে ফলো করছে না তো? প্রিয়ন্তী সন্দিহান চোখে তাকায় সায়ানের দিকে। আমার গাড়িতে কিন্তু কোনো হরতাল নেই ম্যাডাম, চাইলে উঠতে পারেন। বলেই গাড়ির দরজাটা খুলে দেয়। সরি ভাইয়া, আমি গাড়িতে উঠতে পারি না, বমি আসে আমার। মিনমিনিয়ে কথাটা বলে প্রিয়ন্তী। সে সায়ানের গাড়িতে উঠতে চাইছে না। পুরুষ মানুষের সাথে কথা বলতে অস্বস্তি হয় তার। সেখানে গাড়িতে বসে যাওয়া তার কাছে মৃত্যু সমতুল্য। দম বন্ধ হয়ে নিশ্চিত মারা যাবে সে। পুতুলি, একদম নড়বে না। দেখো দেখো, তোমার পেছনে কতগুলো কুকুর, নড়লেই কামড়ে দিবে। প্রিয়ন্তী স্থির হয়। মনে হচ্ছে শিরদার দিয়ে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ক্রমশ। তার পিছনে কুকুর। ঘাড় কাত করতেই পেছনে 5-6টা কুকুর দেখতে পায় সে, যারা একটি রুটি নিয়ে মারামারি করছে। মারামারির এক পর্যায়ে কুকুরগুলো তার কাছাকাছি আসতেই ফট করে গাড়িতে উঠে বসে পড়ে প্রিয়ন্তী। সায়ান অন্যদিকে ঘাড় ঘুরিয়ে হেসে ফেলে। কুকুরগুলোকে ধরে চুমু খেতে ইচ্ছে করছে তার। হাত উঁচিয়ে কয়েকটা ফ্লাইং কেস ছুঁড়ে মারে তাদের দিকে। নিজেকে সামলে প্রিয়ন্তীর দিকে ফিরতেই দেখে সে চোখ বন্ধ করে কাঁচুমুচু হয়ে বসে আছে। সায়ান পুনরায় হাসে, মনে মনে বিড়বিড়ায়, বাচ্চা বউ। প্রিয়ন্তী বাড়ি ফিরেছে ঘণ্টাখানিক হয়েছে। বাড়ি ফিরে গাইডগুলোয় হাত বোলায় সে। সবগুলো গাইড কিনতে পারেনি, কিন্তু যেগুলো কিনেছে সেগুলো দিয়েই হয়ে যাবে তার। সেগুলোকে রেখে পা বাড়ায় রান্নাঘরের উদ্দেশ্য। দুপুরের রান্না কতটুকু শেষ হলো কে জানে। কয়েক সিঁড়ি নামতেই হাতে টান পড়ে তার। মুখ ঘুরিয়ে তাকানোর আগেই সশব্দে গালে এসে চড় পড়ে। বন্ধ রুমটায় প্রায় 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী, চোখজোড়া মেঝেতে স্থির। তার সামনেই পায়ের উপর পা তুলে বসে আছে সৌহার্দ্য। একটার পর একটা সিগারেট খাচ্ছে আর তার শেষ অংশটুকু ফেলছে ফ্লোরে। প্রিয়ন্তীর চোখজোড়া ফ্লোরে স্থির থাকায় সে খুব সহজেই সেই সংখ্যাটা গুনতে পারছে। সর্বশেষ ফেলা অংশটুকু নিয়ে সেই সংখ্যা দাঁড়ালো 10-এ। তার মানে সে প্রতি মিনিটে একটা করে সিগারেট খাচ্ছে। প্রিয়ন্তী উসখুস করতে থাকে। সিগারেটের গন্ধে তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু জানালা খোলা থাকায় সে এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছে, নয়তো কখনই দম বন্ধ হয়ে মারা যেত। তোকে একা বাইরে যেতে নিষেধ করেছিলাম না? কার থেকে পারমিশনে একা বের হয়েছিস? অ্যান্সার মি ড্যাম ইট। সৌহার্দ্যের ধমকে কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয়ে ভয়ে চোখ তুলে তাকায় সৌহার্দ্যের দিকে, কিন্তু সেই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তার চোখজোড়া অসম্ভব লাল হয়ে আছে, যেন এক্ষুনি সেই চোখ দিয়ে রক্ত ঝরবে। তুই লাস্ট কবে একা বাইরে গিয়েছিস মনে আছে? সেদিন কি হয়েছিল সেটাও মনে আছে নিশ্চয়ই। সৌহার্দ্যের শান্ত কণ্ঠে বলা কথাটায় চমকে ওঠে প্রিয়ন্তী। ভয়ে আড়ষ্ট হয়ে মিয়ে যায় খানিকটা। সেই দিনের কথা সে কখনোই ভুলতে পারবে না। এখনও প্রতি রাতে স্বপ্নে সে দৃশ্যগুলোই ভেসে ওঠে তার। সে হারিয়ে যায় অতীতে। সেই দিনটি ছিল শনিবার।
সরকারি স্কুল হওয়ায় তার স্কুল ছুটি হতো বিকাল 4টায়। তখন সে সবেমাত্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সেদিন কাইফা স্কুলে না আসায় সে একা একাই বের হয় স্কুল থেকে। প্রতিদিনের ন্যায় স্কুলের সামনের বড় মাঠটা পেরিয়ে এসে দাঁড়ায় গলির মোড়ে। সে আর কাইফা প্রতিদিন এই পর্যন্ত একসাথেই আসত। তাকে রিকশায় উঠিয়ে দিয়ে কাইফা চলে যেত নিজ গন্তব্যে। সেদিন কাইফা না থাকায় সে একাই অপেক্ষা করছিল রিকশার জন্য। সেই মুহূর্তেই আকাশ কাঁপিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে আসে। প্রিয়ন্তী ছুটে গিয়ে দাঁড়ায় একটা ছাউনির নিচে। ততক্ষণে প্রায় কাক ভেজা হয়ে গিয়েছিল। নিজেকে কোনোরকম বৃষ্টির ঝাপটা থেকে বাঁচিয়ে রেখে আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করছিল রিকশার জন্য, কিন্তু নির্জন গলি হওয়ায় রিকশা পাওয়াটা যেন অসম্ভব হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আশার আলো হয়ে আসে একজন রিকশাওয়ালা। বয়স কত হবে, 40 কি 45? মামনি, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? কেউ নিতে আসেনি? তোমাকে দেখে তো মনে হচ্ছে স্কুলে পড়ো। প্রিয়ন্তীর চোখ চকচক করে ওঠে। এতক্ষণ একা একা ভয় লাগছিল তার, ভেজা কাপড়ে ঠান্ডাও লাগছিল। আঙ্কেল, আমাকে একটু বাড়ি দিয়ে আসবেন? আমি এখানে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। লোকটি দাঁত বের করে হাসে। পান খাওয়ার দরুন দাঁতগুলো লাল লাল হয়ে আছে। কালো মুখশ্রীতে লাল লাল দাঁত দেখে প্রিয়ন্তী পুনরায় ভয় পেয়ে ওঠে। প্রিয়ন্তীর ভীত মুখখানা দেখে লোকটি রিকশা থেকে নেমে আসে। তাকে আশ্বস্ত করে কোলে তুলে রিকশায় নিয়ে বসায়। প্রিয়ন্তী গুটিয়ে যায় সেই স্পর্শে, কিন্তু বাড়ি পৌঁছাতে পারবে সেই কথা চিন্তা করে স্থির হয়ে বসতেই রিকশা চলতে শুরু করে। আঙ্কেল, এখানে থামিয়েছেন কেন? আমার বাড়ি তো এই রাস্তায় নয়, আর এই রাস্তাটাও তো আমি চিনি না। প্রিয়ন্তী অস্থির হয়ে পড়ে। চারদিকে অন্ধকার নেমে আসছে, কিন্তু সে এখনও বাড়ি পৌঁছাতে পারেনি। মামনি, একটু অপেক্ষা করো, বৃষ্টিটা থামুক, এরপর যাব। আর তোমার আরও একটা আঙ্কেল আসবে, সেও আমাদের সাথে যাবে। বলেই লোকটি এসে প্রিয়ন্তীর গা ঘেঁষে বসে পড়ে। প্রিয়ন্তী অপর পাশে সরে যেতে সেখানে আরও একটি লোক উঠে বসে। হঠাৎ আরও একজন লোকের উপস্থিতিতে প্রিয়ন্তী ভড়কায়। আশেপাশে তাকিয়ে দেখে পুরো রাস্তা জনমানব শূন্য। সে ভয় পেয়ে ওঠে। লোক দুটো কেমন তার গা ঘেঁষে বসেছে, বারবার তার শরীরে হাত দিতে চাইছে। আঙ্কেল, এবার চলুন, আমার ভয় করছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। যাব তো মামনি, আগে তোমাকে একটু আদর করে নেই। দেখো তো কেমন ভিজে গেছো, ঠান্ডা লাগছে নিশ্চয়ই। বলেই লোক দুটো হাসতে থাকে, হাত দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ছুঁয়ে দিতে থাকে। প্রিয়ন্তী কাঁপছে, নিজেকে বারবার ছাড়িয়ে নিতে চাইছে তাদের হিংস্র থাবা থাকে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে লাফিয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়, যার দরুন হাত ও পায়ের কিছু অংশ ছিলে রক্ত গড়িয়ে পড়ে। ব্যথায় মৃদু শব্দ করে উঠে দাঁড়ায়। পিছু ফিরতেই দেখতে পায় লোকগুলো অশ্লীল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একে অপরকে বলছে, এমন কচি মাল কোথায় পেলি আবুল? সেরা মাল। আজ রাতের ভোজটা ভালোই হবে মনে হচ্ছে। আগে কে খাবে, তুই নাকি আমি? বলেই অট্টহাসিতে ফেটে পড়ে তারা। তাদের কথা কানে আসতেই প্রিয়ন্তী দৌড় লাগায়। সেটা দেখে লোক দুটো পুনরায় উচ্চ শব্দে হেসে ওঠে। প্রিয়ন্তী প্রাণপণে দৌড়াচ্ছে, কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় এসে পৌঁছাচ্ছে। প্রায় 5 বার একই জায়গায় আসার পর সে থামে, ক্লান্তিতে মাটিতে বসে পড়ে। সন্ধ্যা হলেও চারপাশ মধ্যরাতের মতো অন্ধকার হয়ে আছে। ল্যাম্পপোস্টের ক্ষীর্ণ আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখনও। কি মামুনি, লুকোচুরি খেলা শেষ? আর কতক্ষণ একা একা খেলবে? এবার আমাদের সাথেও একটু খেলো। বলেই লোক দুটো এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে। একজন প্রিয়ন্তীর দুহাত পেছনে টেনে ধরে, আর অন্যজন অধৈর্যের ন্যায় ইউনিফর্মের বুতাম খুলতে থাকে। আহ শব্দ হতেই প্রিয়ন্তীর হাত টেনে রাখা লোকটি হচকচিয়ে তাকায়। চোখ তুলে তাকাতেই সামনে দেখতে পায় সৌহার্দ্যকে, যার হাতে ধরা লাঠির আঘাতে মাথা ফাটিয়ে নিচে পড়ে আছে আক্কাস। তার রক্তে ভেসে যাচ্ছে পুরো রাস্তা। লোকটি একবার আক্কাসের দিকে তাকিয়ে পুনরায় মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে, যার চোখ দিয়ে আগুন ঝরছে। বৃষ্টির দরুন শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, চুলগুলো এলোমেলো, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ দিগ্ভ্রান্তের মতো ছুটছিল। এই জানোয়ারের বাচ্চা, তোরা জানিস তোরা কারকে হাত দিয়েছিস? জানিস কার দিকে চোখ তুলে তাকিয়েছিস? কুত্তার বাচ্চা, ও আমার পাবনি পাখি। দেখেছে চোখে? বাচ্চা একটা, দেখ, তাকিয়ে দেখ একবার, জানোয়ার। সৌহার্দ্যের হুঙ্কারে লোকটি কেঁপে ওঠে। প্রিয়ন্তীকে ছেড়ে উঠে দাঁড়ায়, ভীত চোখে তাকায় আশেপাশে। পালানোর পথ খুঁজছে হয়তো। সৌহার্দ্য পকেট থেকে একটা ছুরি বের করে, হাত দিয়ে সেটাকে শক্ত করে চেপে ধরে। প্রিয়ন্তী তখনও মাটিতে বসে আছে, ভয়ে কাঁপছে অনবরত। আশেপাশে কি হচ্ছে কোনো কিছুতেই হুঁশ নেই তার। সৌহার্দ্য এক পলক তাকায় সেই ভীত মুখখানায়। ধীর পায়ে এগিয়ে এসে খপ করে কলার চেপে ধরে লোকটির। আব্বা, কি করতাছো আব্বা? ছাইড়া দাও, আমরা কিচ্ছু করি নাই, বিশ্বাস করো আব্বা, ভুল হয়েছে, মাফ কইরা দাও।
লোকটির আকুতি যেন সৌহার্দ্যের কান পর্যন্ত পৌঁছায়নি। সে আগের মতোই ধীর স্থির পায়ে লোকটিকে নিয়ে প্রিয়ন্তীর সামনে গিয়ে বসে। বাবুনি পাখি, তাকা আমার দিকে, কোনো ভয় নেই, দেখ তাকা আমার দিকে, দেখ তোর সৌহার্দ্য ভাই এসেছে, তাকিবি না? একবার তাকা। সৌহার্দ্যের ডাকে প্রিয়ন্তী আরও গুটিয়ে যায়, চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুর ফোঁটা। সৌহার্দ্য চোখ বন্ধ করে নেয়, গভীর শ্বাস টেনে তাকায় লোকটির দিকে। এই জানোয়ার, দেখ আমার বাবুনি আমার দিকে তাকাচ্ছে না, ভয় পাচ্ছে, দেখ আমার সাথে কথা বলছে না, দেখছিস? দেখ আমার কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছিস দেখতে? সৌহার্দ্যের উন্মাদের মতো বলা কথাগুলোয় লোকটির মনে ভীতি ছড়িয়ে পড়ে। সহসাই আজানা ভয়েরা দানা বাঁধে চোখ জুড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতে থাকা ছুরি দিয়ে লোকটির চোখগুলো গেলে দেয় সৌহার্দ্য। তার গগনবিদারী চিৎকারে মাথা তুলে তাকায় প্রিয়ন্তী। লোকটির চোখ থেকে গড়িয়ে পড়া রক্ত আর সৌহার্দ্যের হাতে থাকা রক্তাক্ত ছুরি দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর আর কিছু মনে নেই তার। কিভাবে বাসায় আসলো সেটাও জানে না। টানা 7 দিন জ্বরে ভোগার পর সুস্থ হয় সে। কিন্তু সৌহার্দ্যের সেই হিংস্রতা আজও ভুলেনি প্রিয়ন্তী। সেই ঘটনার পর থেকে সে আর সৌহার্দ্যের সাথে সহজ হতে পারেনি, বরং দিনকে দিন তার ভয়রা আরও বেড়ে গিয়েছে। কি হলো, কথা বলছিস না কেন? মনে নেই তো? সৌহার্দ্যের ডাকে সম্বিত ফিরে পায় প্রিয়ন্তী। চোখ তুলে তাকাতেই দেখতে পায় সে একদম তার কাছাকাছি দাঁড়িয়ে। প্রিয়ন্তী হচকচিয়ে যায়। চোখ নামিয়ে পিছিয়ে যেতে থাকলে সৌহার্দ্য তার দিকে এগিয়ে আসতে থাকে ধীরে ধীরে। এক পর্যায়ে প্রিয়ন্তীর পিঠ গিয়ে ঠেকে দেয়ালে। সৌহার্দ্যের কার্যকলাপ বোধগম্য হচ্ছে না তার, যার দরুন মনে মনে ভাবতে থাকে কথা অমান্য করার জন্য কি শাস্তি দেবে তাকে। আজও কি তার পকেটে ছুরি আছে? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্যের 2 হাত গিয়ে ঠেকে প্রিয়ন্তীর দুপাশের দেয়ালে। সৌহার্দ্যের এহানো কাণ্ডে ভয়ে চোখ মুখ খিচে ফেলে প্রিয়ন্তী। হাত দুটোকে চেপে ধরে বুকের মধ্যিখানে। বাচ্চা বলে ছেড়ে দিচ্ছে, তাহলে তুই আমার 2 হাতে বন্দি না হয়ে অন্য কোথাও বন্দি হতিস। বলেই ঘোর লাগা দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর খিচে রাখা ঠোঁট জোড়ায়। ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে আছে মিহি, সারা, রিসা ও মিহা। সকলে ব্যস্ত মেহেদি ডিজাইন সিলেক্ট করায়। বিয়ের আর বেশি দিন নেই, এর মধ্যে আবার নাচও প্র্যাকটিস করতে হবে। কে কোন ডিজাইনের মেহেদি পরবে, কে কোন গানে নাচ করবে, তা নিয়েই মুখরিত হয়ে আছে পুরো বাড়ি। ড্রয়িং রুম থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে হাসির আওয়াজ। রান্নাঘর থেকে বারবার উকি দিয়ে এসবই দেখছে বাড়ির 3 কর্ত্রী। যদিও তারা তেমন একটা রান্না করে না, বাড়ির কাজের লোকই সব করে। তাদের সাথে প্রিয়ন্তীও থাকে সব কাজে। কিন্তু আজ বাড়িতে মেহমান আসবে বিধায় রান্নার দায়িত্বটা নিজেদের কাঁধেই তুলে নেয় তারা। যতই হোক, মেয়ের শ্বশুরবাড়ির লোকদের তো আর কাজের লোকের হাতের রান্না খাওয়াতে পারেন না। তখনই সিঁড়ি বেয়ে নেমে আসে সৌহার্দ্য। শীতের মধ্যেও গায়ে থাকা নীল রঙা শার্টটি ভিজে ল্যাপটে আছে শরীরের সাথে। সিঁড়ি দিয়ে নামায় পায়ের শব্দে ড্রয়িং রুমে উপস্থিত সকলের নজর যায় তার দিকে। তাকে দেখে সকলে মুচকি হাসি দিলেও রিসার 2 হাত চলে যায় বুকের বাঁ পাশে। 2 হাত বুকে চেপে ধরে চোখ বুজে নেয় মুগ্ধতায়। সৌহার্দ্যকে নামতে দেখে হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ছুটে আসে শাহানা চৌধুরী। এমন অসময়ে ছেলেকে বাড়িতে দেখে তার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। বাবু, কি হয়েছে তোর? এমন অসময়ে বাড়ি আসলি কেন? তুই না অফিসে গিয়েছিলি? শরীর খারাপ করছে? কোথায় কষ্ট হচ্ছে মাকে বল বাবু। শাহানা চৌধুরীর কথায় উপস্থিত সকলে ফিক করে হেসে ফেলে। সৌহার্দ্য গরম চোখে তাকাতেই সকলে মুখে হাত দিয়ে সেই হাসি থামিয়ে নেয়। নিজেকে শান্ত করে মুখ ঘোরায় সৌহার্দ্য। আকুতি ভরা নয়নে তাকায় মায়ের দিকে। সৌহার্দ্যের কথায় উপস্থিত সকলে চমকায়। কি শুনল সকলে? ঠিক শুনেছে তো? কিন্তু শাহানা চৌধুরীর কপালের চিন্তার ভাঁজ মুছে গিয়ে মুখে হাসির রেখা ফুটে ওঠে। তার ছেলে প্রেম করছে। তার কতদিনের শখ ছেলেকে বিয়ে করিয়ে বউ আনবে ঘরে, নাতি নাতনির মুখ দেখবে, দাদি ডাক শুনবে। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। দুপুর 12:45। চৌধুরী ভিলা যেন খুশির আমেজে মেতে উঠেছে। বাড়ির সকল সদস্যরা অধীর আগ্রহে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে বাড়ির নতুন কুটুমদের জন্য। তারা আসবে বিধায় বাড়ির 3 কর্তা 12টার দিকেই অফিস থেকে বাড়ি ফিরেছে। 3 কর্ত্রী রান্নাঘর আর ড্রয়িং রুমে ছোটাছুটি করছে নাস্তা হাতে। প্রান্ত প্রাইভেট কোম্পানিতে চাকরি করার দরুন সে আসতে পারেনি। সেখানে হুটহাট ছুটি দেওয়ার রীতি নেই। সৌহার্দ্য এসেছিল 11টার দিকে। তার মিটিং থাকায় সে চলে যেতে চেয়েছিল, কিন্তু যখনই শুনেছে মিহির শ্বশুরবাড়ির লোকজন আসবে তাই সে আর যায়নি। সায়ানের বলা সেই দিনের কথাগুলোর পর থেকে তার মনে ভয়েরা বাসা বেঁধেছে। তার বাবুনি পাখিকে হারিয়ে ফেলার ভয়। তার বাবুনি পাখিকে ছাড়া যে তার নিঃশ্বাসটাই নিতে কষ্ট হয়,
সেখানে যদি তাকে হারিয়ে ফেলে তাহলে তো সে মরেই যাবে। ছোট সাহেব, এই লোন আপনার কফি। রহিম চাচার ডাকে ঘাড় ঘুরিয়ে তাকায় সৌহার্দ্য, যে এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে বাগানের দিকে দৃষ্টি তাক করে রেখেছিল। প্রিয়, কোথায় রহিম চাচা? আমি তোকে কফি দিতে বলেছিলাম। বলেই কফি হাতে নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় গিয়ে বসে সৌহার্দ্য। সৌহার্দ্যের কথায় রহিম চাচা মৃদু হাসে, যেন সে জানত সৌহার্দ্য তাকে এই প্রশ্নটাই করবে। মুখে সেই হাসি বজায় রেখেই উত্তর দেয়, প্রিয় মা তো নিচে কাম করে, হ্যাঁ সবকিছু গুছায় দিতেছে, আর মালকিনেরা সেগুলা নিয়ে টেবিলে সাজায় রাখতেছে। কথাটা শেষ করেই এক পা এগিয়ে যায় সৌহার্দ্যের কাছে, মাথা নিচু করে বলে, তো একটা সমস্যা হইছে, আপেল কাটতে গিয়া প্রিয়মার হাত কাটতে গেছে, মেলা রক্ত বাইর হইছে। রহিম চাচার কথায় গিলতে থাকা কফিটুকু গলায় বাঁধে সৌহার্দ্যের। টেবিলের উপর কফির মগটা রেখে তড়িৎ বেগে উঠে দাঁড়ায়। হাতের উল্টো পিঠে মুখটা মুছে হন্তদন্ত হয়ে রুমের বাহিরে পা বাড়াতে রহিম চাচা পুনরায় বলে ওঠে, আমি হাতে কাপড় বাইন্ধা দিছি, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, আপনি চিন্তা করেন না। রহিম চাচার কথায় সৌহার্দ্য শান্ত হয়, ধীর পায়ে এসে পুনরায় সোফায় গিয়ে বসে। দু হাত দিয়ে মুখ কচলিয়ে সামনের দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ চাচা। আপনার পারুল না থাকলে প্রিয়র যে কি হতো। আপনারা তো ওকে ছায়ার মতো আগলে রাখেন, আদর যত্নে পুষে রাখেন, যেন ছোট্ট একটা পাখি। আপনি না জানালে তো আমি জানতেই পারতাম না যে ও একা একা বাইরে গিয়েছে। কথাটা শোনা মাত্র অফিস থেকে ছুটে বেরিয়ে আসে। কোথায় কোথায় না খুঁজেছি ওকে, পাগল হয়ে যাচ্ছিলাম খুঁজে না পেয়ে। বারবার শুধু মনে হচ্ছিল ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমার পৃথিবীটাই থেমে যাবে। ওর কাছে যেমন নিঃশ্বাসটাও বন্দী। সৌহার্দ্যের কথায় রহিম চাচা পুনরায় হাসে, মনে সাহস জুগিয়ে জিজ্ঞাসা করে, ছোট সাহেব, আপনি কি প্রিয়মারে ভালোবাসেন? সৌহার্দ্য চোখ তুলে তাকায়, তার চোখে জল টলমল করছে, যেন চোখের পাতা ফেললে এক্ষুনি সেগুলো গাল বয়ে গড়িয়ে পড়বে আর বলবে, খুব ভালোবাসি চাচা, খুব খুব ভালোবাসি, নিজের নিঃশ্বাসকে না ভালোবেসে। টুংটাং শব্দে পুরো ড্রয়িং রুম মুখরিত হয়ে আছে। কিছুক্ষণ আগেই রায়ান ও তার বাবা মা এসে পৌঁছেছে। তারা আসতেই সকলে দুপুরের খাবার খেতে বসে পড়ে। মানুষের সংখ্যা বেশি হওয়ায় দুটো টেবিল একসাথে জুড়ে দেওয়া হয়েছে। টেবিলের এক কর্নারে বসেছে রাহেলা বেগম, তার পাশেই বসেছে তার ৩ ছেলে নওয়াব, নওশেদ ও নূর চৌধুরী। তাদের সামনে বসেছে তাদের ৩ গিন্নি, আর অন্য পাশে বসেছে রায়ানের বাবা রাদিন ফারাজি ও তার মা সোহানি ফারাজি। পরের টেবিলটাতে বসেছে বাড়ির সকল কনিষ্ঠ সদস্য। প্রিয়ন্তী একে একে সকলকে খাবার বেড়ে দিচ্ছে। লাল খয়েরি ওড়নায় ঢাকা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বয়সের তুলনায় দায়িত্বটা যে ভারী। সায়েন বাবা, কোথায় বিআই সাহেব? তাকে যে দেখতে পাচ্ছি না। খেতে খেতে রাদিন ফারাজিকে প্রশ্ন করে নওয়াব চৌধুরী। নওয়াব চৌধুরীর প্রশ্নে মুখে হাসি ফুটে ওঠে রাদিন ফারাজির। তার ছেলের পরিবর্তনটা ইদানিং তারও বেশ চোখে পড়ছে। আর বলবেন না বেয়াই সাহেব, ছেলেটার হুট করে যে কি হলো, সকাল ৯টায় অফিসে যায়, রাত ৮টায় বাড়ি ফেরে, কিন্তু এত বছরে ও তাকে একটি বারের জন্য অফিসে নিতে পারিনি। কিছু বললেই বলতো, আমার বাবা আছে না, সে থাকতে আমাকে কাজ করতে হবে কেন, সে একাই সব সামলে নিবে। আর এখন দেখুন কেমন অফিস করে, মায়ের হাতের খাবার দিয়ে লাঞ্চ করে, অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফেরে, একদম ফ্যামিলি পার্সন। তবে কল করে বলেছে ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসবে এখানে। এটা তো খুবই ভালো খবর বিআই সাহেব। এবার তো তাহলে বড় ছেলের পরপরই ছোটটারও বিয়ে দিয়ে দিতে হবে দেখছি। আমাদের নূরও এমনটা করেছিল, সকলকে দেখাতো সে কাজে পটু, খুবই মনোযোগী, তাই সারাদিন অফিসে কাটাতো। কিন্তু যখনই কোনো পেপার সাইন করানো হতো তখন নিজের নামের পরিবর্তে রূপালী চৌধুরী লিখত। বুঝুন কি সাংঘাতিক কাণ্ড। নওয়াব চৌধুরীর কথায় সকলে উচ্চ শব্দে হেসে ওঠে, তবে লজ্জা পায় নূর চৌধুরী ও রূপালী চৌধুরী। সেই সময় গটগট পায়ে নিচে নেমে আসে সৌহার্দ্য, গায়ে সাদা শার্ট, কালো কোট আর পরনে কালো প্যান্ট। দেখে মনে হচ্ছে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। সে নিচে নামতেই সকলের নজর যায় তার দিকে। মুনা, এমন অসময়ে কোথায় যাচ্ছ? এসো আমাদের সাথে লাঞ্চ করবে। নওশেদ চৌধুরীর ডাকে সৌহার্দ্য দাঁড়ায়। তখনই তার মা বলে উঠে, হ্যাঁ বাবু, আয় না, খাবারটা খেয়ে যা, সকলেই তো খাচ্ছে, তুই খাবি না কেন? শাহানা চৌধুরীর আদুরে ডাকে সৌহার্দ্য গিয়ে বসে মিহার পাশে। তার সামনের চেয়ারেই বসে আছে মিহি আর রায়ান। তাদের পাশেই বসেছে সারা ও রিসা।
মিহি ও রায়ানের সম্পর্ক 4 বছরের হওয়ায় তাদের মধ্যে লজ্জা লজ্জা ভাবটা কেটে গিয়েছে অনেক আগেই। বাড়ির বড়দের সামনেই তারা একে অপরকে খাইয়ে দিচ্ছে, একজন আরেকজনকে চোখ টিপছে। সৌহার্দ্য বিরক্ত হয়, চোখ ঘুরিয়ে প্রিয়ন্তীকে খুঁজতে থাকে আশেপাশে। তখনই নজরে আসে দূরে দাঁড়িয়ে থাকা লাল খয়েরের ওড়না ঢেকে থাকা মুখখানা। এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, যেন ডাক পড়লে সহসাই ছুটে আসতে পারে। মা, প্রিয় খাবার খেয়েছে? সৌহার্দ্যের রাশভারী প্রশ্নে থমকে যান শাহানা চৌধুরী। মাত্রই সে প্লেট ভর্তি খাবার বেড়ে ছেলের দিকে এগিয়ে দিচ্ছিলেন, কিন্তু সে যা শুনেছে ঠিক শুনেছে তো। সৌহার্দ্য প্রিয়ন্তীর খাবার খোঁজ নিচ্ছে। এতগুলা বছর পর বাড়ির সকলের সামনে সে প্রিয়ন্তীর নাম উচ্চারণ করেছে। তিনি আশেপাশে তাকাতেই দেখতে পান সকলে বিস্মিত নয়নে সৌহার্দ্যের দিকেই তাকিয়ে আছে, কিন্তু রাহেলা বেগম মিটিমিটি হাসছে। দাদু ভাই, আমি নানুমণিকে বলেছি আমাদের সাথে খেতে বসতে, কিন্তু সে আসেনি। সে নাকি সকলের সাথে খেতে লজ্জা পায়। তুমি ভেবো না, আমি পারুলকে বলে পাঠিয়েছি যাতে প্রিয় নানুকে খাবার বেড়ে দেয়। রাহেলা বেগমের কথা শেষ হতেই সকলে খাবারে মনোযোগ দেয়। সকলে জানে প্রিয়ন্তী এমনই, সে কখনোই টেবিলে খেতে বসে না আর না কারো সাথে বসে খাবার খায়। সকলে খাবারে মনোযোগ দিলেও সৌহার্দ্য প্লেট হাতে উঠে যায়। সকলে সেদিকে একবার তাকিয়ে পুনরায় খাবারে মনোযোগ দেয়, কারণ সকলেই জানে সৌহার্দ্য ও প্রিয়ন্তীর মতো খাবার টেবিলে খাবার খায় না, তাই কেউই এই ব্যাপারে আর মাথা ঘামায় না। খাবারের প্লেট হাতে সৌহার্দ্য গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তী মাথা তুলে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। সৌহার্দ্যের ঘোর লাগা দৃষ্টি দেখে অস্বস্তিতে পুনরায় মাথা নুইয়ে ফেলে প্রিয়ন্তী। এমন বউ রং পড়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? বউ হতে ইচ্ছে করছে? অসভ্য আতুর সহ্য করতে পারবি তো? সৌহার্দ্যের এমন লাগাম ছাড়া কথা শুনে মিয়ে যায় প্রিয়ন্তী। নিচু মাথাটা আরও খানিকটা নিচু করে ফেলে লজ্জায়। সৌহার্দ্য মিটিমিটি হাসে, চোখ ঘুরিয়ে রায়ান মিহিকে দেখে একবার, দৃষ্টি সংযত করে পুনরায় প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তী তখনও মাথা নিচু করে রেখেছে। সৌহার্দ্য নেশাতুর নয়নে তাকায় সেই নিচু করে রাখা মুখখানায়। রায়ান, মেহির আশেপাশে যাতে না দেখি তোকে। আমি চাই না তোর লজ্জা এখানে ভাঙুক। তোর লজ্জায় ফেলবো আমি, আবার তোর লজ্জায় ভাঙবো আমি, বুঝছিস? লজ্জায় যখন মিয়ে যাবে তখন বুকে লুকিয়ে ফেলবো, আবার সেই লজ্জা রাঙা মুখ তুলে আদর খাবো। কত আদর জমিয়ে রেখেছে জানিস? বলেই প্রিয়ন্তীর দিকে কিছুটা ঝুঁকে পড়ে। প্রিয়ন্তী চমকায়, ছলাৎ করে ওঠে তার ছোট্ট হৃদয়খানা। তার হাত পা শিরশির করছে, চোখ জোড়া অস্থির হয়ে এদিক ওদিক ছুটছে। সায়ানও তো এমন কথা বলে, কই কখনো তো তার এমন হয়নি। তাহলে আজ কেন এমন হচ্ছে? এটা তার সৌহার্দ্য ভাই বলে? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য প্রিয়ন্তীর হাত দুটো মেলে তার উপর খাবারের প্লেটটি রাখে। প্রিয়ন্তীর চোখ স্থির হয় সেই প্লেটটির উপর। সেটিকে এক পলক দেখেই মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। এদিক ওদিক না থেকে সোজা রুমে যাবে, খাবার শেষ করে পড়তে বসবে। আর একবার যদি শুনি কাজের নাম করে হাত পা কেটেছিস, তাহলে সত্যি সত্যি হাত পা কেটে রুমে বসিয়ে রাখবো। বলেই প্রিয়ন্তীর কপাল জুড়ে ছড়িয়ে থাকা ওড়নাটা টেনে চোখ পর্যন্ত ঢেকে দেয় সৌহার্দ্য। মুচকি হেসে বাড়ির বাহিরে হাঁটা ধরতে ধরতে মনে মনে বিড়বিড়ায়, লজ্জাবতী বউ। দুপুরের খাবার শেষ হতেই সকলে যে যার রুমে চলে যায়। রায়ানের বাবা মাকে গেস্ট রুমে রেখে বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা চলে যায় দোতলার পুলের পাশে। সকলে একসাথে গোল হয়ে বসে পড়ে আড্ডা দিতে। তাদের আড্ডার প্রধান উদ্দেশ্য রায়ান ও মিহিরের লাভ স্টোরি শোনা এবং তাদের হানিমুনের প্ল্যান জানা। রায়ানরা দুপুরের খাবার শেষেই চলে যেত, তবে সায়ানের জন্য অপেক্ষা করছে, সেই সাথে সায়ানের জন্য অপেক্ষা করছে আরও একজন। সে হচ্ছে সারা। সায়ানকে সে প্রথম দেখেছিল মিহির এঙ্গেজমেন্টে। সন্ধ্যায় মিজিমিটি আলোয় সায়ানকে দেখে মনে হয়েছিল এর থেকে সুদর্শন পুরুষ এই পৃথিবীতে আর একটিও নেই। তখনই কারো প্রেমে না পড়ার প্রতিজ্ঞা ভেঙে উষ্ঠা খেয়ে পড়ে সায়ানের প্রেমে। লাজুক হাসিতে দুই হাত দিয়ে মুখ ঢেকে নেয় সারা। তার যে লজ্জা, সে হয়তো কক্ষণই সায়ানকে মুখ ফুটে বলতে পারবে না সে তাকে পছন্দ করে। তাকে দেখলেই বুক ধুকপুক করে। আচ্ছা, সায়ান কি বুঝবে সে তাকে পছন্দ করে? আবার একটু একটু ভালো বা বাসে বোধ হয়। সকলে চলে যেতেই প্রিয়ন্তী আসে টেবিল পরিষ্কারের জন্য। বাড়ির অন্যান্য কাজের লোকেরা বিকেলের নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে, যার দরুন প্রিয়ন্তীকেই আসতে হলো এই কাজে। যদিও সকলে তাকে নিষেধ করেছে, কিন্তু সে শোনেনি। প্রিয় বুবু, আমারে দাও, আমি করতাসি, তুমি গিয়া খায়া লও।
সকলের খাওন শেষ, তুমি খাইবা কহন? তোমারে নিয়ে আমার মেলা চিন্তা হয়, কোনোদিন না অসুখ বাধায়া ফালাও। পারুলের কথায় মুচকি হাসে প্রিয়ন্তী। নোংরা প্লেটগুলো গুছিয়ে একসাথে করে ধীর পায়ে এগিয়ে গিয়ে সেগুলোকে তুলে দেয় পারুলের হাতে। এগুলো গিয়ে বেসিনে রাখবি, তারপর সোজা ঘরে গিয়ে নামাজ পড়বি। নামাজের সময় প্রায় শেষ হতে চললো, আমি কিন্তু নামাজ নিয়ে কোনো অজুহাত শুনবো না। প্রিয়ন্তী থামে, আদরে পরশ নিয়ে পারুলের গাল দুটো চেপে ধরে। পারুলের সেই চিন্তিত মুখটার দিকে তাকায় গভীর দৃষ্টিতে। এই কাজটুকু শেষ করেই খেয়ে নিব, প্রমিস। চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, বুঝেছিস পাকা বুড়ি? প্রিয়ন্তীর কথায় পারুল হাসে। ঘড়িতে সময় দেখে ছুটে চলে যায় রান্নাঘরে। পারুল যেতেই প্রিয়ন্তী পুনরায় কাজে মনোযোগ দেয়। এই ছোট লোকের বাচ্চা, ফকিরের জাত, কি করেছিস আমার ছেলেকে? কি বলেছিস ওকে? এতগুলো বছর পর কেন সে তোর নাম নিল? কেন তোর খাবারের কথা জিজ্ঞেস করলো? বল, কি বলেছিস? শাহানা চৌধুরীর ঝাঝালো কণ্ঠে পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। তাকে এক পলক দেখে মাথা নুইয়ে ফেলে ভয়। কি বলবে সে? সে তো কিছু পড়েনি আর না কাউকে কিছু বলেছে। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? ডাইনিং টেবিল থেকে আমি সবই দেখেছি। এই যে, এই খাবারটাই তো তোকে দিয়েছিল আমার বাবু, তাই না? এই খাবার তোকে আমি খেতে দিব? তুই আমার বাবুর খাবার কেড়ে নিয়েছিস। এই খাবার তোকে আমি কিছুতেই খেতে দিব না। বলেই খাবারটা মেঝেতে ছুঁড়ে মারে। ঝনঝন শব্দ তুলে প্লেটটি ভেঙে খাবারগুলো ছড়িয়ে পড়ে মেঝেতে। ডাইনিং রুমটা বাড়ির অন্য পাশে হওয়ায় সেই শব্দ কারও কানে পৌঁছয়নি। তবে খাবারের ঘ্রাণে বাড়ির পোষ্য বিড়ালটা সঙ্গে সঙ্গে ছুটে আসে। মুখ ডুবিয়ে তৃপ্তি সহকারে খেতে থাকে সেই খাবার। প্রিয়ন্তীর চোখ তুলে তাকায় সেই খাবারের দিকে। সহসাই তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। প্রিয়ন্তীর চোখে অশ্রু দেখে শাহানা চৌধুরীর রাগ তরতর করে বেড়ে যায়। ছুটে গিয়ে প্রিয়ন্তীর ওড়না জড়ানো মাথার খোপাটা চেপে ধরে শক্ত করে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোর মনে আছে তোর জন্য আমার বাবুকে কি কি সহ্য করতে হয়েছে? তোর জন্য আমার বাবু খাবার টেবিলে খেতে পর্যন্ত বসে না, মনে আছে? শেষের কথাটুকু ধমকে বলে শাহানা চৌধুরী। ধমকে বলা কথায় ও চুলের ব্যথায় চোখ বুজে ফেলে প্রিয়ন্তী। তার মনে আছে সব কথা, কিন্তু সে জানত না তার ছোট্ট একটা কথায় সৌহার্দ্য ভাইকে এতটা মার খেতে হবে। তার মা মারা যাওয়ার 6 মাস হয়েছিল সবেমাত্র। মামারা ব্যবসায়িক সূত্রে বাহিরে থাকার দরুন তেমন একটা বাড়ি থাকত না, কিন্তু যখনই বাড়ি আসত প্রিয়ন্তীর জন্য হাত ভর্তি করে খেলনা নিয়ে আসত। টেবিলে তাদের পাশে বসিয়ে খাইয়ে দিত। এইসব দেখে রিশার হিংসা হতো। সে বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবা তার সামনেই অন্য কাউকে আদর করছে, সেটা সহ্য হতো না তার। তেমনি একদিন সকালে সৌহার্দ্য, প্রিয়ন্তী আর রিশা ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে। প্রিয়ন্তী ও রিশা বসে পাশাপাশি, আর সৌহার্দ্য বসে প্রিয়ন্তীর সামনে। খাওয়া শেষে প্রিয়ন্তী চেয়ার থেকে নামতে গেলে রিশা পা দিয়ে তাকে ফেলে দেয়, যার দরুন হাতে থাকা প্লেট সহ নিচে উল্টে পড়ে প্রিয়ন্তী। ফলে প্লেট ভেঙে প্লেটের ভাঙা টুকরোগুলো কপালে বিঁধে কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ে প্রিয়ন্তীর। সৌহার্দ্য ছুটে গিয়ে প্রিয়ন্তীকে তুলে দাঁড় করায়, শার্টের হাতায় কপাল চেপে ধরে। নিজেকে স্থির করে আগুন চোখে তাকায় রিশার দিকে, যে সব কিছু অগ্রাহ্য করে খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। সেদিন দুপুরেই রিশাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে যায় সৌহার্দ্য। ফলে তার মাথা ফেটে ফ্লোর ভেসে যায় রক্তে। তাকে কোলে নিয়েই হসপিটালে ছোটে নূর ও রূপালী চৌধুরী। পরিস্থিতি ঠান্ডা হতেই পুরো বাড়ির সকলের সামনে বিচার বসানো হয় তাকে নিয়ে। নওশেদ চৌধুরী মাথা নিচু করে বসে আছে, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। শাহানা চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে অনবরত। রিশাকে ফেলে দিলে কেন? দিন দিন কি মাস্তান হচ্ছ? আগে তো বাহিরে মারামারি করতে, এখন কি বাড়িতেও শুরু করেছ নাকি? ও কি করেছে তোমার? বলো, কি করেছে? নওশেদ চৌধুরীর চিৎকারে শাহানা চৌধুরী কেঁপে ওঠে আর একটু শক্ত করে চেপে ধরে ছেলেকে। ও আমার কলেজে হাত দিয়েছে। সৌহার্দ্যের অস্ফুট স্বরে বলা কথাটা কেউ না শুনলেও শাহানা চৌধুরী স্পষ্ট শোনেন। অবিশ্বাস্য চোখে তাকান ছেলের মুখ পানে। ও প্রিয়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, তাই আমি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছি। সৌহার্দ্যের অকপটে বলা কথায় বিস্মিত হয় সকলে। সৌহার্দ্য প্রিয়র জন্য রিশাকে ফেলে দিয়েছে, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারল না। নওয়াব চৌধুরী নিজেকে ধাতস্থ করে ডেকে পাঠায় প্রিয়ন্তীকে। সে আসতেই তাকে নিজের কোলে বসিয়ে জিজ্ঞেস করে, প্রিয়মা, রিসা আপু কি তোমাকে ফেলে দিয়েছিল? প্রিয়ন্তীর মুখে চিন্তিত ভাব ফুটে ওঠে। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে, তাই সহসাই উত্তর দেয়,
আমাকে কেউ ফেলে দেয়নি মামা, আমি একাই পড়ে গিয়েছিলাম। তার উত্তর শেষ হতেই হন্তদন্ত হয়ে জালি বেত হাতে ছুটে নশেদ চৌধুরী শাহানাকে সরিয়ে সর্বশক্তি দিয়ে সৌহার্দ্যকে আঘাত করতে থাকে। বেতের আঘাত এতটাই প্রখর ছিল যে প্রথম আঘাতেই সৌহার্দ্য চোখ বন্ধ করে ফেলে। উপস্থিত সকলে মাথা নিচু করে বসে থাকলেও শাহানা চৌধুরী বারবার ছুটে আসে ছেলেকে ছাড়ানোর জন্য, কিন্তু নশেদ চৌধুরীকে এক বিন্দুও নড়াতে পারেনি সে। সৌহার্দ্যের চোখ জোড়া ততক্ষণে প্রিয়ন্তীর উপর স্থির হয়। শান্ত শীতল চাহিনিতে দেখতে থাকে প্রিয়ন্তীকে, যে তখনও নওয়াব চৌধুরীর কোলে বসা। বেতের আঘাতের শব্দে চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলছে বারবার। সৌহার্দ্য মৃদু হাসে সেই মুখখানা দেখে। বেদ ভেঙে না যাওয়া পর্যন্ত নওশেদ চৌধুরী সৌহার্দ্যকে মারতে থাকে আর সকলের উদ্দেশ্যে বলে, সবাই ওর থেকে দূরে দূরে থাকবে। ও একটা হিংস্র পশুতে পরিণত হয়েছে। নিজের ছোট বোনকে যে এভাবে আঘাত করতে পারে। বলেই গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় তিনি। শাহানা চৌধুরী ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে। পুরো শরীরের আঘাতের দিকে এক পলক তাকিয়ে আগুন চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে, এরপর ছেলেকে নিয়ে ঘরে চলে যায়। আঘাতের দরুন সেই রাতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে সৌহার্দ্যর। এরপর থেকে সে আর কখনো সকলের সাথে খেতে বসেনি, এমনি সকলের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। চুলের খোপা আলগা হতেই চোখ মেলে তাকায় প্রিয়ন্তী। শাহানা চৌধুরী এখনও তার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে পুনরায় মাথা নুইয়ে ফেলে সে। চুপচাপ এই খাবারটা খেয়ে নে, এখানটায় বসে খাবি, এক চুলও নড়বি না এখান থেকে। বলেই টেবিল থেকে এক প্লেট খাবার উঠিয়ে বাড়িয়ে দেয় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী চোখ তুলে তাকাতেই সেই প্লেট দেখে আটকে ওঠে। প্লেট ভর্তি ভাত গুঁড়ো মরিচ দিয়ে মাখানো। মরিচ মাখানোর ফলে সাদা ভাতগুলো সব লাল লাল হয়ে আছে। ভাতের চেয়ে মরিচের পরিমাণই বেশি হবে হয়তো। কি হলো, কথা কানে যায়নি? এখানে বসে সবগুলো ভাত শেষ করবি, একটাও যাতে নষ্ট না হয়। শাহানা চৌধুরীর শান্ত কথায় মাথা নিচু করেই প্লেটটি তুলে নেয় প্রিয়ন্তী। গুটি গুটি পায়ে সোফায় গিয়ে বসে। কোলের ওপর প্লেটটি রেখে এক লোকমা ভাত মুখে পুড়ে নেয়। খাবারটা মুখে পুড়তেই সহসাই ঝালের দরুন মুখ খিচে চোখ জোড়া বন্ধ করে ফেলে প্রিয়ন্তী। সেই সাথে চোখ থেকে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে। শাহানা চৌধুরী তৃপ্ত নিঃশ্বাস ফেলে। সেদিন যেভাবে তার বুক জ্বলেছিল, আজ ঠিক সেইভাবেই মেয়েটির বুক জ্বালাতে পারছে ভেবে ক্রূর হাসে। মেঝেতে পড়ে থাকা খাবারের দিকে এক পলক তাকিয়ে গটগট পায়ে হেঁটে উপরে চলে যায় সে। You are so lazy, Putuli. This is not the perfect time for lunch. বলেই হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকায় সায়ান। সায়ানের কথায় চোখ তুলে তাকায় ত্রিয়ন্তী। সেই দৃষ্টিতে সায়ান থমকায়। সহসাই হাত চলে যায় বুকের বাঁ পাশে। নিজেকে ধাতস্থ করে টুপ করে গিয়ে বসে পড়ে প্রিয়ন্তীর পাশে। কি ম্যাডাম, এতক্ষণ না খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন বুঝি? কান্নাকাটিও করেছেন দেখছি। আই এম সো সরি, বেশি লেট করে ফেলেছি। সায়ান থামে। ঘোর লাগা দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর মুখে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, এভাবে কান্নাকাটি করা রক্তিম ভেজা মুখখানা দেখতে আমি প্রতিদিন আপনাকে অপেক্ষা করাতে প্রস্তুত ম্যাডাম। অপেক্ষা করবেন তো আমার জন্যে? সায়ানের কথায় প্রিয়ন্তী কিছুটা মিয়ে যেতেই ঘোর কাটে সায়ানের। নিজেকে সামলিয়ে কিছুটা দূরে সরে বসে মাথা চুলকায় আর মনে মনে বিড়বিড়ায়, রক্তিম কৃষ্ণচূড়া। তখনই মিষ্টির প্যাকেট হাতে বাড়িতে প্রবেশ করে মিয়াদ। সে সায়ানের সহকারী, এক কথায় বাম হাত বলা যেতে পারে। অফিসে তারা দুজন একসাথেই থাকে। ছোটবেলার বন্ধু হওয়ায় কেউ দুঃসাহসেও তাদের মালিক অ্যাসিস্ট্যান্ট বলতে পারে না। সায়ান আর প্রিয়ন্তীকে দেখেই দূর থেকে হাত উঁচিয়ে সায়ানকে বাহবা দেয় মিয়াদ। মুখ ভঙ্গিতে বোঝায়, শেষমেশ বাচ্চা মেয়েকে পছন্দ করলি। সায়ান স্মিত হাসে। আকস্মিক তার চোখ জোড়া চলে যায় প্রিয়ন্তীর খাবার প্লেটে। প্রিয়ন্তীর রক্তিম মুখটার কারণ যেন চট করেই বুঝে ফেলে সে। ফলে রাগে তার হাত জোড়া সহসায় মুষ্টিবদ্ধ হয়ে যায়। দিস ফুড ইজ সো মাচ ডিলিশিয়াস, ক্যান আই ট্রাই ইট? বলেই প্রিয়ন্তীর কোল থেকে প্লেটটি কেড়ে নেয় সায়ান। ততক্ষণে মিয়াদ এসে দাঁড়ায় তাদের সামনে। প্রিয়ন্তী ভড়কায়। চোখ তুলে মিয়াদকে দেখে ঘাড় বাঁকিয়ে তাকায় সায়ানের দিকে। সায়ানের হাতে প্লেটটি দেখে নিচু সুরে বলে, আপনি এটা খেতে পারবেন না, আমাকে দিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তুমি পারলে আমিও পারবো। বলেই এক লোকমা ভাত মুখে পুরে নেয় সায়ান। মিয়াদ চোখ দিয়ে বারবার ইশারা করছে না খাওয়ার জন্য। সে জানে সায়ান একদমই ঝাল খেতে পারে না। এক লোকমা ভাত খাওয়ার পর সায়ানের মনে হচ্ছিল কেউ তার বুকে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনে তার বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে।
ঝালের দরুন তার চোখে জল ভর করে। সেই জল ভরা চোখেই মাথা তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী সেটা দেখে মাথা নুইয়ে থালে লজ্জায়। সায়ান সেই টলমল দৃষ্টি প্রিয়ন্তীর দিকে তাক করেই সেই মরিচ মাখা ভাতগুলো খেয়ে শেষ করে। ঝালে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে মিয়াবের হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে হাঁটু গেড়ে বসে প্রিয়ন্তীর সামনে। মাথা নিচু করে করুণ কণ্ঠে বলে, এই মিষ্টিগুলোর চেয়েও তোমার জীবন আরও মিষ্টি করে তুলব, প্রমিস। তোমার ঝালটুকু শুষে নেবার অধিকার দেবে আমায়, পুতুলি। ধরণীতে অন্ধকার নেমেছে খানিকক্ষণ আগেই। মৃদু বাতাস পরিবেশটাকে শীতল করে তুলেছে। শীতের শেষ দিক হওয়ায় শীত শীত ভাবটা কমে গিয়েছে। প্রিয়ন্তী সবেমাত্র মাগরিবের নামাজ আদায় করেছে। নামাজ শেষ হতেই হিজাব খুলে গায়ে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নেয়। মাথার ঘোমটাটা টেনে নেয় কপালের উপরিভাগ পর্যন্ত। রুমের বাহিরে পা বাড়াতেই পা জোড়া থেমে যায় আপনা আপনি। মাথার ভেতর প্রশ্নরা ঝটলা পাকাতে থাকে। সে কি নিচে যাবে? সায়ান কি এখনও আছে? তার উত্তরের জন্য অপেক্ষা করছে? প্রিয়ন্তী ভাবনায় পড়ে। তখন সায়ানের বলা কথাগুলোর পর কোনো রকম পালিয়ে আসে সেখান থেকে। বয়স কম হলেও সায়ানের কথা মানে খুব সহজেই বুঝতে পেরেছে সে। লোকটি কি তাকে দয়া করছে অথবা অসহায় ভাবছে? তোকে সারা বাড়ি হন্যে হয়ে খুঁজছি প্রিয়, আর তুই এখানে? ভারী পুরুষালী কণ্ঠ পেয়ে চমকিয়ে তাকায় প্রিয়ন্তী। ঘাড় ঘোরাতেই দেখতে পায় তার সামনে ভ্রুকুচকে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে প্রান্ত। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অফিস থেকে ফেরার দরুন গায়ের কোটটা হাতে ঝুলছে। প্রিয়ন্তী আশেপাশে তাকায়। সময় ঠাহর করতে পারল না, তবে সন্ধ্যা হয়েছে। খুব বেশি দেরি হয়নি সেটা খুব সহজেই বুঝতে পারল। প্রান্ত তাড়াতাড়ি অফিস থেকে ফেরার কারণে চিন্তারা ভর করে তার কপাল জুড়ে। সহসাই হন্তদন্ত হয়ে ছুটে যায় প্রান্তের কাছে। তোমার কি শরীর খারাপ লাগছে প্রান্ত ভাই? এত তাড়াতাড়ি ফিরলে যে? শরবত করে দিব একটু, নাকি মাথা ধরেছে? কফি বানিয়ে আনি? প্রিয়ন্তী উদ্বিগ্ন প্রশ্নগুলোয় প্রান্ত হাসে। দুপা এগিয়ে এসে আরেকটু কাছাকাছি দাঁড়ায়, দূরত্ব ঘুচিয়ে। হাতে ঝুলতে থাকা কোটটা প্রিয়ন্তীর গায়ে জড়িয়ে দিয়ে দু হাতে প্রিয়ন্তীর গাল দুটো জড়িয়ে ধরে পরম আদরে। প্রান্তের এহেন কাণ্ডে প্রিয়ন্তী ভরকায়, সহসাই মাথা নুইয়ে ফেলে লজ্জায়। আমাদের ছোট্ট প্রিয়টা কবে এত বড় হলো? কি সুন্দর সকলকে যত্নে মুড়িয়ে রাখে। এই তো সেই দিন না এলো এই বাড়িতে, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াতো, প্রান্ত ভাই বলে মাথা খেত। সেই বাচ্চাটা কবে এত বড় হলো? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। তার চোখে লজ্জারা কেটে গিয়ে অনুভূতিরা ভর করেছে। হাত জোড়া উঠিয়ে প্রান্তের হাতের উপর হাত রাখে আলতোভাবে। এই প্রথম সে তার অনুভূতি নিয়ে পরিষ্কার হল। সৌহার্দ্য ভাইয়ের সেদিন করা প্রশ্নের উত্তরটা যেন আজ খুব সহজেই দিতে পারবে সে। পুরো দুনিয়াকে বলতে পারবে সে প্রান্ত ভাইকে ভালোবাসে না। ভালোবাসার ঊর্ধ্বে যদি কাউকে অন্যভাবে ভালোবাসা যায়, সেটা হলো সম্মান। সে প্রান্ত ভাইকে সম্মান করে, অসম্ভব পরিমাণের সম্মান করে। এই যে তাকে ছুঁয়ে দিল, এই ছোঁয়ায় ভাইয়ের আদরের স্পর্শ ছিল। ছোট্ট বোনটা বড় হওয়ার আকুতি ছিল। সেও এখন তার মাকে বলতে পারবে সেও নওয়াব, নশেদ ও নূর চৌধুরীর মতো একজন ভাই পেয়েছে। সেই ভাইয়ের নাম প্রান্ত মিহাফ চৌধুরী। আমি এখনো তোমাদের ছোট্ট প্রিয় হয়েই আছি প্রান্ত ভাইয়া। আমাকে সারা জীবন রাখবে তো তোমাদের কাছে? তোমাদের ছাড়া একদম থাকতে পারবো না আমি। কখনো বের করে দিবে না তো আমায়? তোমরা ছাড়া যে আমার কেউ নেই। কথাটা শেষ হতেই প্রিয়ন্তীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সেটা দেখে প্রান্ত দুপা পিছিয়ে যায়। স্থির হয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে বলে, তাহলে আমাকে খুব শীঘ্রই মামা আর জেঠু বানাতে হবে, তবেই ভেবে দেখব তোকে এই বাড়িতে রাখা যায় কিনা। প্রিয়ন্তী হকচকিয়ে তাকায়। সম্পূর্ণ প্রশ্নটা স্পষ্ট শুনেছে সে, কিন্তু মানেটা বুঝতে পারছে না। সে কি করে একসাথে তাকে মামা আর জ্যেষ্ঠ বানাবে? এটা কি আদৌ সম্ভব? প্রিয়ন্তীর প্রশ্নবিদ্ধ চাহনি দেখে প্রান্ত মুখ লুকিয়ে হাসে। নিজেকে ধাতস্থ করে হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকায়। 1 ঘন্টা সময় দিচ্ছি, যা যা কাজ আছে সেরে নে। সৌহার্দ্য আসলেই আমরা বেরোবো। বোনগুলো হয়েছে সব বদের হাড্ডি, শুধু তুই বাদে। সবগুলো মিলে চেপে ধরেছে ফুসকা খেতে যাবে। আজ মনে হচ্ছে আমাকে ফকির বানিয়ে ছাড়বে রে প্রিয়। বলেই চোখ থেকে জল মোছার ভঙ্গি করে প্রান্ত। প্রিয়ন্তী খিলখিল করে হেসে ওঠে। খিলখিলানো সেই হাসি মুগ্ধ নয়নে দেখে প্রান্ত। এই মেয়েটা যে সৌহার্দ্যের প্রাণ, কি না করেছে এই মেয়ের জন্য। সকল কিছুর সাক্ষী সে নিজেই। সে নিজেও চেষ্টা করছে প্রিয়ন্তীকে ভালো রাখার। হয়তো তারা দুজনেই কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে, তাই তো মুখ থেকে এই জীবন্ত হাসি মুছে গিয়ে সেই জায়গাটা দখল করে নিয়েছে কৃত্রিম হাসি। সন্ধ্যা হতেই বাড়ির সকল সদস্য ড্রয়িং রুমে উপস্থিত হয়। প্রিয়ন্তী আর পারুল মিলে একে একে সকলকে নাস্তা এগিয়ে দিচ্ছে। বাড়ির 3 কর্তা সেদিন একসাথেই বাড়িতে ছিল।
কাজের চাপ কম থাকায় কেউ আর দুপুরে অফিস যায়নি। বাড়িকে মাতিয়ে রাখা চার কন্যার হাসির শব্দ তখনও ড্রয়িং রুমকে মাতিয়ে রেখেছে। চায়ে চুমুক বসাতে বসাতে আর চোখে এসবই দেখছিল তারা। তাদের সহধর্মিনীরাও এসব দেখছে আর একে অপরের সাথে হাসাহাসি করছে। প্রিয়মা, গিয়ে রেডি হয় নে। পারুল তো আছেই এখানে, ও সামলে নিবে। জামা। নবাব চৌধুরীর কথায় সকলে হাসি থামিয়ে ফেলে। সকলের দৃষ্টি তখন তার দিকেই নিবদ্ধ। প্রিয়ন্তী চারপাশে তাকায়। কথাটায় সকলে খুশি হলেও মুখ কালো হয় শাহানা চৌধুরীর আর বিরক্তি ফুটে ওঠে রিসার মুখে। নবাব চৌধুরীর স্নেহাতর কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে দাঁড়ায়, কিছুটা নরম সুরে মিনমিনিয়ে বলে, বড় মামা, আমি না গেলে হয় না? আমার যেতে ইচ্ছে করছে না। আপুরা যাক, আমি না হয় বাড়িতেই থাকি। সামনেই আমার পরীক্ষা, এই সময়টুকুতে পড়াশোনা করব। সারাদিন যখন কাজ করিস, এদিক ওদিক ছোটাছুটি করিস, তখন মনে থাকে না পড়াশোনার কথা? রাগী পুরুষালী কণ্ঠ পেয়ে ঘাড় কাত করে তাকায় সকলে। ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করে সৌহার্দ্য। প্রশ্নটা শেষ হতেই এসে থামে প্রিয়ন্তীর সামনে, যে এখনও মাথা নিচু করেই দাঁড়িয়ে। প্রিয়ন্তী জানে কণ্ঠটা কার, তাই মাথা উঁচু করার সাহস পায়নি সে। কি হলো, কত বলছিস না কেন? শান্ত কাঁথাটায় তেজের স্পর্শ পায় প্রিয়ন্তী। সেই স্পর্শে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য যে তার থেকে ভীষণ লম্বা সেটা শুধু মাথা তুলে তাকাতে গেলেই টের পায়। আসলে ভাইয়া, গাড়িতে বসলে আমার বমি পায়, অস্বস্তি লাগে। এর থেকে ভালো আমি বাড়িতেই থাকি। কথাটা এতটাই ক্ষীণ সুরে বলেছিল যে সৌহার্দ্য নিজেই শুনতে পায়নি, অথচ তারা মুখোমুখি দাঁড়িয়ে। সৌহার্দ্য বিরক্ত হয়, কিছু বলতে যাবে তার আগেই শাহানা চৌধুরী বলে ওঠে, তোরা যা না বাবু, ওকে ছেড়ে দে। বাহিরে গিয়ে ওর কাজ কি? তোরা না হয় ওর জন্য 20 টাকার ফুচকা নিয়ে আসিস। সৌহার্দ্য রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, গরম চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। নিজেকে ধাতস্থ করে গলা থেকে টাই খুলতে খুলতে নির্লিপ্ত ভঙ্গিতে হাঁটা ধরে সিঁড়ির দিকে। যেতে যেতে প্রিয়ন্তীর উদ্দেশ্য বলে, বই খাতে নিয়ে এক্ষুনি আমার রুমে আসবে, আর পারুলকে বল আমার রুমে 1 কাপ কফি দিয়ে যেতে। সৌহার্দ্য একবার পিছু ফিরলে দেখতে পেত কতগুলো কৌতূহলী চোখ তার দিকেই তাকিয়েছিল, আর প্রিয়ন্তী তাকিয়েছিল হাঁ করে। প্রায় 5 মিনিট যাবৎ সৌহার্দ্যের রুমের সামনে বই খাতা হাতে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। ইচ্ছে করছে নিজেকে নিজে চড় মারতে। তখন রাজি হয়ে গেলেই ভালো হতো, তাহলে তো জমের কাছে এসে পড়তে বাসা লাগত না এখন। তাছাড়া এখন আর সুযোগও নেই, সকলেই চলে গিয়েছে প্রায় 20 মিনিট আগে। তখনই কফি হাতে উপরে আসে পারুল। প্রিয়ন্তীকে দেখেই তার চোখ চকচক করে ওঠে। প্রিয় বুবু, কফিখানা তুমি লইয়া যাও। সৌহার্দ্য ভাইজানরে দেখলে আমার ডর করে। হেরে আমি কোনোদিন কারু লোকে হাসতে দেহি নাই, ভালা কইরা কথা কইতেও দেহি না। তুমি কোনোদিন দেখছো বুবু? পারুলের কথায় প্রিয়ন্তী চিন্তায় পড়ে। সে কি কখনো দেখেছে এমন কিছু? কই, মনে পড়ছে না তো। কফিটা যদি ঠান্ডা হয়ে যায়, ওই কফিতে তোকে গোসল করাবো প্রিয়, আই সোয়ার। সৌহার্দ্যের ধমকে দুজনেই কেঁপে ওঠে। আশেপাশে তাকিয়ে বুকে থুথু দিয়ে দৌড়ে পালায় পারুল। পারুলের দিকে অসহায় ভঙ্গিতে এক পলক তাকিয়ে দোয়া-দুরুদ পরে রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। ঘুটঘুটে অন্ধকারে টিমটিমে আলো দেখে পুনরায় বুক কেঁপে ওঠে প্রিয়ন্তীর। সে বুঝে পায় না এই লোকটি সারাক্ষণ অন্ধকারে কি করে। এই ভর সন্ধেবেলায় কে ঘর অন্ধকার করে বসে থাকে? তার ভাবনার মাঝেই পুরো রুম জুড়ে আলো ছড়িয়ে পড়ে। প্রিয়ন্তী সেই আলোয় চারপাশটা একবার দেখে। রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলদানির ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে। প্রিয়ন্তীর মায়া হয়, কি সুন্দর ফুলগুলো। এই ফুলগুলোর মতো আমিও নেতিয়ে পড়ছি ভালোবাসার অভাবে। দেখতে পাচ্ছিস পাখি, আমাকে কবে একটু ভালোবাসবি বাবুনি? কাতর কণ্ঠের কথাটা কানে আসতেই প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় সৌহার্দ্যের পানে। চোখে চোখ পড়তেই সহসাই চোখ নামিয়ে ফেলে নিচের দিকে। এই চোখে কি আছে জানে না সে। এই চোখের দিকে তাকালেই প্রবল কিছু একটার উপস্থিতি টের পায়। সে জিনিসটা কি বুঝতে পারে না। এটা কি তার প্রতি মায়া, নাকি তার সর্বনাশ? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য এসে দাঁড়ায় তার সামনে। হাত থেকে কফির কাপটা নিতেই হুঁশ ফেরে তার। প্রিয়ন্তী চোখ তুলে তাকাতেই সৌহার্দ্য চোখ দিয়ে ইশারা করে সোফায় গিয়ে বসতে। বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসে প্রিয়ন্তী। তখনই টি টেবিলে রাখা ফোনে টুং করে একটি মেসেজ আসে। ফোনে চোখ পড়তেই একটি লেখা দেখে ভ্রু কুচকে ফেলে সে। বিড়বিড় করে পড়ে, 2 ঘন্টার রাস্তা 40 মিনিটেই আসছস বেটা। তোর কি হাইওয়েকে এয়ারওয়ে মনে হয়? শালা, আমার এখনো পেট গুলাচ্ছে। দুইবার বমি করেছি আমি। দেখিস, ফুচকা খেয়ে যদি তোর পেট খারাপ না হয়, তবে আমি আমার নাম পাল্টে কুদ্দুস মামার চটপটিয়ার ফুচকা হাউস রাখবো। মেসেজটা দেখে প্রিয়ন্তী তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। অন্যের মেসেজ দেখে নেওয়ায় লজ্জায় মাথা নিচু করে ফেলে। তবে ফোনের ওয়ালপেপার দেখে কিছুটা বিস্মিত হয় সে।
গাঢ় নীল রঙের হাঁটু সমান সুতি ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে নিচু হয়ে ফুল কুড়াচ্ছে। তার পিঠ সমান বাদামি চুলগুলো বাতাসে উঠছে। ছবিটা পেছন সাইড থেকে তোলার কারণে ফর্সা হাত পা ছাড়া তেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে ছবিটা এতটাই সুন্দর যে কেউ বিমোহিত হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। মেসেজের শব্দ পেয়ে এগিয়ে আসে সৌহার্দ্য। মগটাকে টেবিলে রেখে টুপ করে বসে পড়ে প্রিয়ন্তীর পাশে। প্রিয়ন্তী কিছুটা সরে যেতেই মাথা নিচু করে হাসে আর মনে মনে বিড়বিড় করে। ফুলমতি বউ। মেসেজটা চেক করতে গিয়ে ছবির দিকে এক পলক তাকায় সৌহার্দ্য। সেই ছবিতে চোখ রেখে বলে, সেদিন ফুলকরণের সাথে সাথে আমার মনটা কুড়িয়ে নিয়েছিলে, যেটা আজও ফেরত পাইনি। তবে এবার একটার পরিবর্তে দুটো মন ফেরত নেব, বুঝছিস পাখি? বলেই ঘাড় কাত করে প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তীর বন্ধ হয়ে আসা দমটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সৌহার্দ্যকে এতটা কাছাকাছি বসতে দেখে ভয়ে হাত পা আশার হয়ে আসছে তার। শরীরটাও মৃদু কাঁপছে হয়তো। আচ্ছা, সে যদি মাথা ঘুরিয়ে পড়ে যায় তাহলে কোথায় গিয়ে পড়বে? ফ্লোরে নাকি সৌহার্দ্য ভাইয়ের বুকে? প্রিয়ন্তীর হাবভাব লক্ষ্য করে সৌহার্দ্য পুনরায় মিটিমিটি হাসে আর ক্ষীণ সুরে বলে,